সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক অবস্থা চলছে, এই পরিস্থিতিতে তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না, অপ্রয়োজনে তো যাবেই না। যতদূর সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবে, ভালো করে পড়াশোনা করবে। যদিও এখন শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, তথাপিও এই অবস্থার উন্নয়ন ঘটলে বিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে। তাই তোমরা ভালো করে পড়াশোনা করবে। আর বাড়িতে থাকার ফলে অনেকদিন জাতীয় সঙ্গীত, যেটা অ্যাসেম্বলিতে গাওয়া হয়, সেই জাতীয় সঙ্গীত অনেকে ভুলে গেছো। এটা ভালো করে প্র্যাকটিস করবে। বাড়িতে তোমরা নিজেরা জাতীয় সঙ্গীত গাইবে, ভালো করে মুখস্থ করবে, ভালো করে অনুশীলন করবে। কেননা পরবর্তীতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে জাতীয় সঙ্গীত তোমাদেরকে আবারও গাইতে হবে। এই জন্য ভালো করে অনুশীলন করবে আর ভালো করে পড়াশোনা করবে। কেননা পরীক্ষা আগত। যদি এই অবস্থায় কার্যক্রম বন্ধ আছে, তথাপিও কি অবস্থার উন্নয়ন ঘটলে অবশ্যই কার্যক্রম শুরু হবে। তাই পরীক্ষা অবশ্যম্ভাবী তোমার ভালো করে পড়াশোনা করবে। আজকের আমি দশম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে আন্তরিক সমস্যাজনিত রোগ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছি এই পঞ্চম অধ্যায়ের যে পুষ্টির অভাবজনিত রোগ নিয়ে। সেই ক্ষেত্রে আমরা জেনেছি গয়টার সম্পর্কে, আমরা জেনেছি রিকেট সম্পর্কে। তাই আমরা জেনেছি যে পুষ্টির অভাবজনিত কারণে যে সমস্ত আরো রক্ত শূন্যতাজনিত যে সমস্ত রোগগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তাই আজকে আমরা কি এই পুষ্টি, আসলে খাদ্যের যে উপাদান, এই উপাদানটা আমাদের অন্তরে শোষিত হয়। আমরা যখন খাদ্য খাই, আসলে খাদ্য কি সেটা তোমরা জানো। সেই খাদ্যটা খাওয়ার পরে এই খাদ্যটাকে গলনালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে, তারপরে কি খাদ্যনালী, তারপর পাকস্থলী, এভাবে যেতে যেতে কি খুব বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, তারপরে কি বৃহদন্ত্র, এভাবে কি আস্তে আস্তে সে খাদ্যটা সেই দিকে ধাবিত হতে থাকে। আসলে মুখ থেকে তোমরা জানো পাইপথ পর্যন্ত একটাই মাত্র টিউব। এটা বিভিন্ন জায়গায় শেপটা পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন নামকরণ করা হয়েছে বিভিন্ন জায়গায়। আসলে একটা জিনিস ভাগে ভাগে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে। এই খাদ্য যখন আমরা কি পাকস্থলীতে যাওয়ার পরে ওখান থেকে ওটা পরিপাক হয়ে যায়, পরিপাক মন্ডল মতো হয়ে যায়। পরিপাকৃত খাদ্যটা আরো কি নিচের দিকে নামতে থাকে এবং সেটা ক্ষুদ্রান্তে পৌঁছানোর পরে খাদ্যের যে সার অংশগুলো রয়েছে সেগুলো ক্ষুদ্রান্তের প্রাচীরে থেকে আস্তে আস্তে কি ওটা শোষিত হতে থাকে বিভিন্ন রক্তনালীর মাধ্যমে, সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীর মাধ্যমে এই খাদ্যের পরিপাকৃত অংশগুলো মানে শোষিত হতে থাকে, অর্থাৎ রক্তের সাথে মিশতে থাকে এবং ওই খাদ্যটা আরো কি পরবর্তী পর্যায়ে যে বৃহদন্ত্রের যে ওখান থেকে যেখানে আমরা মলটা জমা থাকে, বিশেষ করে ওখান থেকে তো পুষ্টি উপাদান আর থাকে না, তবে মল থেকে কি যে পানিটা থাকে, এই পানিটা কি করে ওখান থেকে শোষিত হতে থাকে। আগে তো শোষিত হতে থাকে, কিন্তু বাকি যে অংশগুলো আছে যেমন পানি, সেই পানিটাও কি ওখান থেকে শোষিত হতে থাকে, যার ফলে ওখান থেকে কি যে মলটা যেটা বের হয় সেটা তরল হয়ে কি একটু শক্তাবস্থা হয়। এই মলটা ওখান থেকে কি আস্তে আস্তে মলাশয়ে জমা হয়
তারপরে কি ওটা মলদ্বার দিয়ে বেরিয়ে যায়। এই হলো মোটামুটি একটা ধারণা। তাহলে খাদ্যের উপাদানগুলো, পুষ্টি উপাদান কোথায় শোষিত হয়? সাধারণত কি তোমরা জেনেছো কোথায় শোষিত হয়? এগুলো পরিপাকৃত খাদ্য অন্ত্রে শোষিত হয়, ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। আর আরো পরবর্তীতে বৃহদান্ত্রে যে বাকি আছে যেগুলো থাকে পানির মতো জিনিসগুলো ওখান থেকে শোষিত হতে থাকে। তাই এই আন্তরিক সমস্যা জনিত এই অন্ত্র যেটা খাদ্যকে গ্রহণ করার জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই অন্ত্রের অনেক সময় বিভিন্ন রকম পীড়া দেখা দেয়। এই অন্ত্রকে সুস্থ সুন্দর রাখতে হলে আমাদের কি আমাদেরকে যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের ভালো করে মানতে হবে। সুন্দর খাদ্য খাবার খেতে হবে, বাসি খাবার খাওয়া যাবে না, তারপরে কি পচা কোনো জিনিস খাওয়া যাবে না। এগুলো খেয়াল রাখতে হবে। তারপর সময় মতো খেতে হবে, সময় মতো আমাদের কি খেতে হবে। যাই হোক, এই সমস্ত, আর পানি বেশি করে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে, মাঝে মাঝে লেবু শরবত খেতে হবে। তাহলে কি আজ আমরা এই অন্তরের যে সমস্যা আছে এই সমস্যাজনিত রোগগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আন্তরিক সমস্যাজনিত রোগের ভিতরে যে আজকের এই পাঠ শেষে আমরা কি শিখব? আজকে আমরা পাঠ শেষে যে অন্ত্রের আন্তরিক সমস্যাজনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো সম্পর্কে আমরা জানতে পারব। সেই রোগ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং রোগকে কিভাবে প্রতিরোধ করতে পারি সেগুলো সম্পর্কে আমরা আজকে পাঠ শেষে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা কি আন্তরিক সমস্যাজনিত রোগের ভিতরে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি অজীর্ণতা। এটাকে বলা হয় ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া মানে কি? অজীর্ণতা। তারপরে আছে 2 নম্বর যে রোগ সেটা হচ্ছে ডায়রিয়া। ডিসেন্ট্রি, ডায়রিয়া নয়, ডিসেন্ট্রি। তাহলে অজীর্ণতা। 2 নম্বর হচ্ছে আমাশয় বা ডিসেন্ট্রি, কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা কি? কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। তারপরে আছে আরেকটা আলোচনা করব কি? আলসার, পেপটিক আলসার। পেপটিক আলসার। আমরা আজকে এই আরো আছে অনেকগুলো রোগ আছে, এই যে আন্তরিক সমস্যাজনিত রোগের ভিতরেও আরো আছে। তার ভিতরে কি আমরা 4টে রোগ নিয়ে আজকে আলোচনা করব। এক হচ্ছে কি অজীর্ণতা বা ডিসপেপসিয়া, 2 ডিসেন্ট্রি বা আমাশয়, 3 অজীর্ণতা বা ডিসপেপসিয়া, আমাশয় বা ডিসেন্ট্রি, 3 কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, 4 পেপটিক আলসার, গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক আলসার। এই রোগগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত
আলোচনা করব। এখন আমরা আলোচনা করব এই অজীর্ণতা নিয়ে, বিস্তারিত আলোচনা করছি। তোমরা একটু শোনো। এই অজীর্ণতা কি? ডিসপেপসিয়া, একে আমরা প্রচলিত কথায় বদহজম বলে থাকি। এই ডিসপেপসিয়াকে প্রচলিত কথায় কি বলা হয়? আমরা যেটা বলি সেটা হচ্ছে বদহজম, অজীর্ণতা বা বদহজম। অজীর্ণতা বা বদহজম বুঝতেই পারছো, বদহজম মানে কি? আসলে বদহজম মানে কি? হজম না হওয়া। খুব সিম্পল একটা কথা বোঝা যাচ্ছে। বদহজম মানে কি? হজম না হওয়াটা হচ্ছে বদহজম। খুব সিম্পল একটা কথা। এই বদহজমের কারণ কি? প্রথমে কারণটা একটু জানি। কারণের ভিতরে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে পচা বাসি খাবার খাওয়া। পচা পচা বাসি খাবার খাওয়া, খাবার খাওয়া। পচা ও বাসি খাবার খাওয়া, পচা ও বাসি খাবার খাওয়া। পচা কি? বাসি খাবার খাওয়া। এইটাই হচ্ছে অনেকগুলো কারণে, বেশ কয়েকটি কারণ আছে, তার ভিতরে এক নম্বর হচ্ছে পচা আর বাসি খাবার খাওয়া। কেউ যদি পচা খাবার খায়, কেউ যদি বাসি খাবার খায়, তাহলে কিন্তু এই বদহজম হয়ে থাকে। এখন আরো কারণ আছে কি? পচা বাসি খাবার খাওয়ার পরে হয় খাদ্য বিষক্রিয়া। এবার পচা ও বাসি খাবার খাওয়া, বাসি খাবার খাওয়া। আর একটা হচ্ছে কি? খাদ্যের বিষক্রিয়া হওয়া। খাদ্যে যদি কোনো কিছু পড়ে, তাহলে কি বিষাক্ত কোনো কিছু পড়লেও এরকম বদহজম হতে পারে, এগুলো সমস্যা হতে পারে। তারপরে কি? এই যে পচা বাসি খাবার খাওয়া, খাদ্যের বিষক্রিয়া হওয়া, মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পচা বাসি খাওয়া। এটা হচ্ছে অজীর্ণতার মূল কারণ। তাহলে কি কি লক্ষণ প্রকাশ পায় আমরা একটু জানি। লক্ষণ কি? যে 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 লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে বুক জ্বালা করতে থাকে আর ঢেকুর উঠতে থাকে। এক, বুক জ্বালা করতে থাকে। বুক জ্বালা করতে থাকে ও ঢেকুর উঠতে থাকে। তাহলে বুক জ্বালা করতে থাকে আর ঢেকুর উঠতে থাকে। হ্যাঁ, দুই, দেখো এই যে আমাদের পেটের উপরে, ঠিক নাভির একটু উপরে এক জায়গায় ব্যথা করতে থাকে। আমাদের বুক জ্বালা করতে থাকে, তা বুক ব্যথা করতে থাকে। নাভির উপরে এখন দরকার নাই, ওটা অনেক পরে যে হয়। বুক জ্বালা করতে থাকে, ঢেকুর উঠতে থাকে আর পেট ব্যথা করতে থাকে।
পেট ব্যথা করে, পেট ব্যথা করতে থাকে, পেট ব্যথা করে, বুক জ্বালা করে, বমি বমি ভাব হয়, বমি বমি ভাব হতে থাকে, তাহলে বুক জ্বালা করতে থাকে, ঢেকুর উঠতে থাকে, পেট ব্যথা করতে থাকে, বমি বমি ভাব হতে থাকে, টক উঠতে থাকে, গলা দিয়ে কি টক উঠতে থাকে, গলা দিয়ে টক উঠতে থাকে, এগুলো তোমরা বেশ পরিচিত, আমরা প্রায় সবাই এই লক্ষণগুলোর সাথে পরিচিত। আসলে আমাদের পেট যে ফাঁপা থাকে, আর কি পেট ফাঁপা থাকে, পেট ফাঁপে, পেট ফাঁপা থাকে, এই তাহলে আমরা জানলাম অজীর্ণতা বা ডিসপেপসিয়া অর্থাৎ বদহজমের যে লক্ষণগুলো প্রকাশ পায় তার ভিতরে কি আছে, তার ভিতরে লক্ষণগুলোর ভিতরে আছে, এক হচ্ছে বুক জ্বালা করতে থাকে, দুই ঢেকুর উঠতে থাকে, তিন পেট ব্যথা করতে থাকে, তারপরে কি বমি বমি ভাব হতে থাকে, গলা দিয়ে টক উঠতে থাকে, আর পেট ফাঁপতে থাকে। পেটটা মনে হয় যেন কি ফুটবলের মতো ফেপে রয়েছে। এটাই মোটামুটি কি বদহজম বা ডিসপেপসিয়ার লক্ষণ। এইটা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাদের কি এই যে পেট ফাঁপার যে ওষুধগুলো আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। বমি ভাব হলে তার জন্য যে ওষুধগুলো আছে, নির্দেশিত ঔষধ আছে, সেটা অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ওষুধগুলো আমাদের সেবন করতে হবে, পানি খেতে হবে। আর কি করতে হবে, যে গ্যাসের ওষুধগুলো আছে ওটা খাওয়া যেতে পারে। উপস্থিত কি যে বিভিন্ন ধরনের ভালো যে গ্যাসের ঔষধগুলো আছে সেই ওষুধগুলো আপাতত খাওয়া যেতে পারে। ফার্স্ট টাইমে খাওয়ার পরে অবশ্যই কি ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি একদিনের ভিতরে প্রায় 24 ঘন্টার ভিতরেই এই রোগের যদি কি উপশম হয়ে যায় তাহলে কিন্তু ভালো। আর তা না হলে অনেক সময় এর যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা অনেক সময় হার্ট অ্যাটাকের যে লক্ষণ আছে সেই লক্ষণের সাথে খুব মিলে যেতে থাকে। এই কারণে আমাদের সচেতন থাকতে হবে। পেট ব্যথা, বুক জ্বালা, বুক ব্যথাগুলো যে হার্টের যে সমস্যা হলেও এরকম বুক জ্বালা, বুক ব্যথা করতে পারে। হার্টের কোনো সমস্যা হলে, যে হার্ট অ্যাটাকের সমস্যা হলে বুক জ্বালা করতে পারে। তাই কিছু কিছু লক্ষণ আছে যেগুলোকে হার্ট অ্যাটাকের সাথে মিলে যায়। যদি এই সমস্যাগুলো 24 ঘন্টা বা একদিনের ভিতরে যদি সমস্যার সমাধানগুলো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা নাই। আর যদি এটা আরো বেশি দিন স্টে করতে থাকে, 2 দিন বা তার অধিক দিন যদি এক নাগাড়ে এরকম সমস্যা হতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বড় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট হতে হবে অথবা প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে, কেননা এটাকে অবশ্যই কি গুরুত্ব দিতে হবে। এখন আমরা পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডিসেন্ট্রি বা আমাশয়। ডিসেন্ট্রি বা আমাশয়, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি, এই যে আমাশয় বা ডিসেন্ট্রি, এইটা নিয়ে আমরা কি এখন আলোচনা করছি।
এই আমাশয় রোগের লক্ষণকে প্রথমে একটু কারণটা জানি। আমাশয় রোগের অনেকগুলো কারণ আছে। আসলে এটা তো আন্তরিক একটা সমস্যা। এটা বিশেষ করে যাদের অ্যাসিডিক হয়, পেটের ভিতরে গ্যাস হয়, তাদের এটা হতে পারে। খাওয়ার ট্রাবল হলে হতে পারে। আর ভালো পানি গ্রহণ না করলে, পান না করলে এটা হতে পারে। আর যে বিষয়টা, এছাড়াও আর একটা কারণ আছে, যেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, বলা ভুলে গেলে শিগেলা। শিগেলা নামক এক ধরনের কি ব্যাকটেরিয়া আছে, শিগেলা, যে কারণে আমাদের কি হতে পারে, এই আমাশয় হতে পারে। শিগেলা শিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার কারণে কি হয়, আমাদের আমাশয় হতে পারে। তা এর লক্ষণটা কি? লক্ষণের ভিতরে আছে শ্লেষ্মাযুক্ত মল পড়তে থাকে। শ্লেষ্মাযুক্ত মল পড়তে থাকে। শ্লেষ্মাযুক্ত মল পড়তে থাকে, অর্থাৎ মলের সাথে কি শ্লেষ্মা বা মিউকাস পড়তে থাকে। তোমরা জানো এই যে সাদা সাদা হয়, সাদা মতো পড়তে থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের গায়ে কি হয়, পিচ্ছিল এক ধরনের পদার্থ থাকে। সেই পদার্থটা কি এই জীবাণুর কারণে কি হয়, এটা পড়তে থাকে। ওই যে ছেলে মানে যে ওর গায়ে যে আবরণ আছে, শ্লেষ্মার যুক্ত যে পর্দাটা আছে, শ্লেষ্মা থাকে, শ্লেষ্মার মতো অংশ থাকে, যেগুলো কি খাদ্য নালীকে কি পিচ্ছিল করতে থাকে। ওই পদার্থগুলো আস্তে আস্তে মলের সাথে বেরিয়ে আসতে থাকে। তাই মলটা মনে হয় যেন কি শ্লেষ্মা যুক্ত হয়। আর মল অপেক্ষাকৃত কি মলের রং থাকে না, প্রায় কি সাদা শ্লেষ্মাই পড়তে থাকে। আর কি পেট ব্যথা করতে থাকে। এর লক্ষণ কি হয়? লক্ষণ হচ্ছে পেট মোচড়াতে থাকে। পেট বা নাভির চারিদিকে পেট ব্যথা বা নাভির চারিদিকে মোচড়াতে থাকে। শ্লেষ্মা যদি মল পড়তে থাকে আর পেটটা ব্যথা করে, আর কি মনে হয় যেন নাভির চারদিকে কি মোচড় দিয়ে দিয়ে উঠছে, এটাই কিন্তু আমাশয়ের একটা লক্ষণ, যে কি নাভির চারদিকটা কি হয় মোচড় দেয়, যেন মনে হচ্ছে মুখে মোচড় মারছে, চারিদিকে ব্যথা করতে থাকে, থেকে থেকে ব্যথা করতে থাকে। আর ঘন ঘন পাতলা ঘন ঘন মিউকাস যুক্ত ঘন ঘন শ্লেষ্মাযুক্ত পায়খানা হতে থাকে। ঘন ঘন শ্লেষ্মাযুক্ত পায়খানা হতে থাকে। ঘন ঘন শ্লেষ্মাযুক্ত পায়খানা হতে থাকে। একবার পায়খানা গেলে আর মনে হয় না যে আমি উঠি। এর যে বিষয়টা হচ্ছে, মনে হয় না যে কি আমি আর পায়খানা থেকে উঠি। তাহলে কি পায়খানা গেলে মনেই হয় না যে পায়খানা থেকে উঠি, এটা কিন্তু একটা আমাশয়ের একটা লক্ষণ। আর একটা বিষয় হচ্ছে, হঠাৎ করে মানে ভালো মল আসার পরে, শুকনো মল আসার পরপরই যদি সেই মলটা তার পরপরই যদি কি নরম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে কি এটাও আমাশয়ের একটা লক্ষণ। আর এরপরে আর এক ধরনের কি
মানে ব্যাকটেরিয়ার কারণে আমাদের যে মানে এর পরবর্তী পর্যায়ে এটা হচ্ছে সাদা আমাশয়, আর একটা আছে রক্ত আমাশয়, যেটা কি ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে থাকে। এই রক্ত আমাশয় হলে কি হয়, রক্ত আমাশয় হলে এই মলের সাথে রক্ত যেতে থাকে, মলের সাথে রক্ত যেতে থাকে, তখন অ্যান্টিবায়োটিক মানে খাওয়ার প্রয়োজন হয়। ওর জন্য যে নির্দেশিত অ্যান্টিবায়োটিক রয়েছে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি খেতে হবে, তা নাহলে কিন্তু এই রোগগুলো কি সহজেই কি সারে না, সহজেই সারে না। তাহলে সেইভাবে আমাদের কি খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, আর প্রয়োজনে কি হওয়ার পরে প্রয়োজনে কি ওষুধ খেতে হবে। আর যদি রক্ত আমাশয় হয় তাহলে ওর জন্য যে নির্দিষ্ট ঔষধ আছে সেটা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাহলে পরবর্তীতে কি করতে হবে, প্রতিকারটা কি, প্রতিকারটা বললাম যে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমাদের ওষুধ সেবন করতে হবে। আর কি করতে হবে, আর এর যে প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা হচ্ছে আমাদেরকে পরিষ্কার খাবার খেতে হবে, দুগ্ধজাত খাবার অর্থাৎ দুধ থেকে তৈরি যে সমস্ত খাবার সেগুলো পরিহার করতে হবে। আর দুধটা অ্যাভয়েড করে চলতে হবে, কারণ দুধ খেলে অনেক সময় সমস্যাগুলো দেখা দেয়। তাহলে আমাদেরকে দুগ্ধজাত জিনিসগুলো পরিহার করতে হবে। তারপরে যে সমস্ত জিনিসগুলো খেলে বিশেষ করে আমাশয় হয় সেই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে, মিষ্টিটা ওই মুহূর্তে পরিহার করতে হবে। তবে আমাদের যে জিনিসগুলো খেতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে হবে, আমাদের কি করতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে। তারপরে আমাদের যে সহজে পাচ্য অর্থাৎ শরীরে হজম হয় এমন খাবার খেতে হবে। আমাদের কলা খেতে হবে, কলা বিশেষ করে কলা অত্যন্ত উপকারী, আমাশয় হলে পায়খানা হলে কলা খেতে হবে। আমাদের থানকুড়ি বা কি থানকুড়ি দিয়ে যে শুক্তো আছে এই শুক্তো রান্না করে আমাদেরকে খেতে হবে, থানকুড়ির শুক্তো খেতে হবে। তারপরে কলা খেতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এর কারণটা, মূল কারণটা হচ্ছে পানি পান না করা। কোষ্ঠকাঠিন্য তোমরা সহজে বুঝতে পারছো, শব্দটা শুনলে বোঝা যায় কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কি মলটা কঠিন হয়ে যায়, তখন পায়খানা করতে গেলে কি হয় আমাদের মল সহজে বের হতে থাকে না। হুম, একদম ছাগলের যেমন মল আছে ওই মলের মতো গুটি গুটি হয়ে যায়, শক্ত হয়ে যায়, সহজে পায়খানা বের হতে থাকে না, বের হয় না। তারপরে কি মলদারটা চিড়ে যায় এবং রক্ত বের হতে থাকে, এত কঠিন হয়ে যায়। তাহলে এই কোষ্ঠকাঠিন্য থেকে আমাদের কি যে এর কারণটা হচ্ছে, মেন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে পানি পান না করা। এক নম্বর কারণ হচ্ছে পানি পান না করা, পর্যাপ্ত বিশুদ্ধ বিশুদ্ধ পানি পান না করা, পান না করা। দুই নম্বর ঠিক মতো পায়খানা না করা, ঠিক মতো পায়খানা না করা বা চেপে রাখা, পায়খানা না করা বা পায়খানা চেপে রাখা, পায়খানা চেপে রাখা। তাহলে বিশুদ্ধ পানি পান না করা, ঠিক মতো পায়খানা না করা, বা পায়খানা হলে অনেকে যেতে চায় না, বলে যে না এখন না পরে করবো। এই যে পায়খানা চেপে রাখা, এর চেপে রাখলে কি হয় মলটা কিন্তু কি হয়, এই মলটা যখন চেপে রাখা হয় তখন ওই মলে যে পানি থাকে বৃহদন্ত্র থেকে ওটা আরো বেশি শোষিত হয়ে যায়, আর মলটা তখন এত কঠিন হয়ে যায় যে সহজে কি আর মলটা দিয়ে সেটা কি পাইপ পথ দিয়ে সেটা কি বের হতে পারে না।
তাহলে ঠিক মতো পায়খানা না করা, পায়খানা চেপে রাখলে কোষ্ঠকাঠিন্য হয়। আর কি কারণে হয়? আর একটা আঁশযুক্ত খাবার না খাওয়া, আঁশযুক্ত খাবার না খাওয়া। দেখো আঁশ বা খোসাযুক্ত যে খাবারগুলো আছে, বিশেষ করে ফলের যে খোসা, সবজি যে খোসা, এই খোসা জাতীয় জিনিসগুলো আমাদেরকে খেতে হবে। খোসা জাতীয় জিনিস যদি আমরা না খাই তাহলে কি কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থেকে যায়। খোসার কাজ হচ্ছে এটা রাফেজ, এক ধরনের আঁশ বা রাফেজ যেটা কি করে আমাদের মলটা বৃদ্ধি করে এবং মলটাকে সহজে মলদার দিয়ে বের হতে কি সাহায্য করে সহজে কি, অর্থাৎ আমাদের শরীর হতে মলটা বের হয়ে যেতে বা নিষ্কাশন করার জন্য এই আঁশযুক্ত খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কোষ্ঠকাঠিন্যের যে কারণ সেগুলো কি হলো? পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান না করা, তারপরে কি ঠিকমতো পায়খানা না করা, আঁশযুক্ত খাবার না খাওয়া, এগুলোর ফলে কি কোষ্ঠকাঠিন্য দেখা দিতে থাকে। আর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ তোমরা সহজে বুঝতে পারছো যে লক্ষণটা কি? কোষ্ঠকাঠিন্যের লক্ষণটাই কি বোঝা যাচ্ছে? লক্ষণ হচ্ছে কি মল অত্যধিক কি হবে? মল অত্যধিক কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। তাহলে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কি? মল অত্যধিক কঠিন হয়ে যায়, মলদার দিয়ে কি সহজে আর বেরোতে পারে না, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। মল কড়া হয়ে যায়, মলটা সহজে কি আর মলদা দিয়ে বের হতে পারে না, তখন প্রচন্ড যন্ত্রণা হয়, মলদা চিরে যায়, রক্ত বের হতে থাকে। এটাই হচ্ছে কি আমাদের কোষ্ঠকাঠিন্যের কি লক্ষণ। তাহলে এই থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কি করতে হবে? কোষ্ঠকাঠিন্য এর সাথে যদি এরকম সমস্যা দেখা দেয় অবশ্যই কি যে মিল্ক অফ ম্যাগনেসিয়ার মতো ঔষধ আছে, বা এটা যদিও কি এই পরামর্শ সম্পূর্ণ কি রেজিস্টার্ড ডাক্তার পরামর্শ অনুযায়ী তোমাকে কি করতে হবে, ওই মুহূর্তে ঔষধ সেবন করতে হবে। আর ওই মলটা তরল করার জন্য, মানে একটু অপেক্ষাকৃত নরম করার জন্য যে সমস্ত বাজারে অনেক ধরনের ঔষধ পাওয়া যায়, সেই ঔষধগুলো খাওয়াও কিন্তু বিপজ্জনক। কেননা অনেক ঔষধের অনেক সাইড ইফেক্ট আছে। কোনো কোনো ঔষধ আছে দেখা গেল কি সেগুলো মলটা সহজে বের করার জন্য ওই ওষুধগুলো গ্রহণ করলে পায়খানা কিন্তু সহজে বন্ধ নাও হতে পারে বা হিতের বিপরীত হতে পারে। এই জন্য সকল সময় ঔষধ সেবন ডাক্তারের পরামর্শ করা অনুযায়ী করাই বুদ্ধিমানের কাজ, শ্রেয়। আর বিশেষ যে বিষয়টা হচ্ছে এটাকে প্রতিরোধ করতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে, এবং যে কারণে এই কোষ্ঠকাঠিন্যগুলো দেখা দেয়, কোষ্ঠকাঠিন্যের মতো রোগ দেখা দেয়, সেই কারণগুলো জানলেই কি তার বিপরীত যে কার্যক্রম আছে এগুলো করলেই কোষ্ঠকাঠিন্য থেকে আমরা কি প্রতিরোধ করতে হবে। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে হবে। আমাদেরকে কি করতে হবে? যদি আমাদের যদি পায়খানা যাওয়ার প্রয়োজন হয় তাহলে সাথে সাথে কি আমাদের পায়খানা যেতে হবে, এখন না পরে করবো এরকম চিন্তা করলে অবশ্যই পায়খানাটা কঠিন হয়ে যায়। কেন কঠিন হয় সেটা আমি ব্যাখ্যাটা দিয়েছি, যে বৃহদন্ত্র থেকে পায়খানা যতক্ষণ ওর ভিতরে থাকবে ওখান থেকে পর্যাপ্ত পানি আরো বেশি বেশি পানি শেষ হতে থাকবে, ফলে মলটা এত কঠিন হয়ে যাবে সেটা আর কি ওই পথ দিয়ে আর বেরোতে পারবে না। যেহেতু যদি ওখানে একটু তরল না থাকে তাহলে সহজে বেরোতে চায় না, এটা হচ্ছে অন্যতম কারণ। তাহলে আর কি আমাদের কি করতে হবে? যে খোসা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। তাহলে মোটামুটি এবার আমরা তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে পেঁপে আছে, পেঁপে তোমরা পেঁপের তরকারি খাবে। যাদের কোষ্ঠকাঠিন্য ও পায়খানা একটু শক্ত হয় তারা পেঁপে রান্না করবে, পেঁপে রান্না করে খাবে। পেঁপের তরকারি অত্যন্ত কি সহজপাচ্য এবং এটা আমাদের পায়খানাকে সুন্দর করতে সহায়তা করে। অবশ্যই কলাটা এই মুহূর্তে পরিহার করবে,
ওই সময় কি যে আমরা কাঁচকলা যেটা রান্না করে আমরা কলা রান্না করে খাই, এই কলাটা কিন্তু পায়খানা করা হলে খাওয়া যাবে না। অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের পেঁপের তরকারি খেতে হবে। আপেল খেতে পারো, খেজুর খেতে পারো, তারপরে কি এরকম তোমরা হচ্ছে পেঁপে খাবে, বিশেষ করে পেঁপে অত্যন্ত উপকারী। আর লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসার বা এবং গ্যাস্ট্রিকো পেপটিক আলসার। গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার। গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক আলসার। এই গ্যাস্ট্রিক আর পেপটিক আলসার বোঝা যাচ্ছে আলসার মানে কি ক্ষত। তাহলে গ্যাস্ট্রিক আর পেপটিক আলসার এর আমাদের কারণটা কি? এর যে কারণ আছে মূলত যে সময় মতো খাদ্য না খাওয়া। সময় মতো খাদ্য না খাওয়া। তো কি কারণে হয় যে সময় মতো খাদ্য না খেলে, অর্থাৎ যে সময় তুমি আমরা প্রতিদিনকার খাবার খাই, মনে করো কি দুপুর একটা কি দেড়টার সময় খাবার খাই, সেই খাবারটা যদি আমরা এই অনিয়ম করে যদি আমরা 4টা 5টা বা 6টা বা খালি পেটে থাকি, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। উপবাস করলে অত্যধিক উপবাস করলে হতে পারে। উপবাস, অত্যধিক উপবাস করলে, অর্থাৎ বেশি বেশি না খেয়ে থাকলে এই সমস্যাটা হতে পারে। তাহলে কি সময় যদি আমরা খাদ্য গ্রহণ না করি, অত্যধিক যদি উপবাস করি, তাহলে আর এক ধরনের কারণ আছে, যে কারণটা পরবর্তীতে জানা গেছে সেটা হচ্ছে কি হেলিকোব্যাক্টর পাইলোরি। এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে এক ধরনের জীবাণু আছে যেটাকে বলা হয় হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি এর যদি সংক্রমণ, এর যদি এর সংক্রমণের ফলেও কি হয়, এই আমাদের পেপটিক আলসার হয়ে থাকে। কি কারণে হয়ে থাকে? এক ধরনের জীবাণু রয়েছে যেটাকে বলা হয় হেলিকোব্যাক্টর পাইলোরি। এই হেলিকোব্যাক্টর পাইলোরির কারণেও কি আমাদের পেপটিক আলসার হতে পারে। তাহলে এর লক্ষণটা কি? লক্ষণ, এই যে পেপটিক আলসারের যে লক্ষণগুলো আছে তার ভিতরে হচ্ছে কি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়ে থাকে। যখন এটা আমাদের পাকস্থলীর ভিতরে হয়ে থাকে তখন সাধারণত এটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। যদি এটা ডিউডেনাল হয়ে থাকে তাহলে কি এটাকে আমরা কি এটাকে আমরা তখন ডিউডেনাল আলসার বলে থাকি। আসলে মূলত কি যেটাই হোক না কেন এটা হচ্ছে কি পেপটিক আলসার। যাই হোক না কেন এক কথায় আমরা এটাকে কি বলে থাকি? পেপটিক আলসার বলে থাকি। তাহলে এর কি লক্ষণ পায়? পেটের উপরে, নাভির উপরে নাভির উপরে এক জায়গায় একটানা ব্যথা করতে থাকে।
তাহলে এর যে বিষয়টা হচ্ছে কি, দীর্ঘদিন ধরে যদি খাদ্য গ্রহণে যদি কি অনিয়ম হয়ে থাকে, তাহলে এই সমস্যাটা হতে পারে। তাই কি হয় পাকস্থলীতে কি হয়, সাধারণত কি যে পাকস্থলীতে যেটা আমাদের খাদ্য পরিপাক করে, যখন এই পাকস্থলীতে তোমার অ্যাসিড হয়, খাদ্য গ্রহণের অনিয়ম করলে ওখানটাতে অ্যাসিড সৃষ্টি হয়। আর অ্যাসিডটা যখন কি এই পাকস্থলীর যে ত্বকের উপরে অভ্যন্তরে যে যে প্রাচীর আছে, যখন তার উপরে পড়ে তখন ওই জায়গাটা আস্তে আস্তে একটা ক্ষত সৃষ্টি হয়। ক্ষতটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে, তখন পেট ব্যথাও কি আস্তে আস্তে বাড়তে থাকে, গ্যাস হতে থাকে, পেট ব্যথা করতে থাকে। ফলে কি আস্তে আস্তে প্রচন্ড কি গ্যাস হতে থাকে, মোটা মনে হয় গাল দিয়ে টক করতে থাকে, পেটটা কি মনে হয় যেন ভরে রয়েছে। আর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড পেট ব্যথা করতে থাকে। তারপর কি নাভির উপরে কোনো জায়গায় কি একটানা ব্যথা করতে থাকে। মোটামুটি এই। আর তাহলে আমরা বললাম কি হয়, যে আমাদের যে আলসার হলে পেটের ভিতরে জ্বালা করতে থাকে, পেটের ভিতরে গ্যাস হতে থাকে, পেট ব্যথা করতে থাকে, পেটটা ফাঁপা মনে হতে থাকে, মনে হয় যেন কেবল খেয়ে এসছি, কোনো মতে আর ক্ষুধা লাগে না, গাল দিয়ে টক করতে থাকে। হুম। তারপরে কি হয়, এটা যখন আরো খারাপ পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ এটা যখন সিভিয়ার মারাত্মক পর্যায়ে পৌঁছাতে থাকে, তখন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে পেটের উপরে আর একটু নাভির উপরে একটা জায়গায়, সাধারণত কি একটা জায়গায় এত প্রচন্ড, নাভির উপরে এত প্রচন্ড ব্যথা করতে থাকে, অসহনীয় ব্যথা হলে তখন বুঝতে হয় কি, আর বমির সাথে সাথে কি মাথা মাথা সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে থাকে। আর যে পায়খানাটা, বিশেষ করে পায়খানার মলটা কেমন হয়ে যায়, কালচে বর্ণের হয়ে যায়, মলটা কি হয় একটু কালচে বর্ণের হয়ে যায়। এই সমস্ত বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে থাকে। তাহলে এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এর কারণ জানলাম, এর লক্ষণ জানলাম, তাহলে এই প্রতিকার কি, এর প্রতিকার হলো, এর প্রতিকার হলো যখন প্রাথমিক অবস্থায় গ্যাসের ঔষধ, গ্যাসের ঔষধ মানে গ্যাস নিরাময়ের ঔষধ, ও প্রাথমিক অবস্থায় গ্যাসের ঔষধ খেতে হবে। প্রাথমিক অবস্থায় আমাদের কি করতে হবে, এটাতে গ্যাসের ঔষধ খেতে হবে। তাহলে আমাদের এর যে প্রতিকার হচ্ছে সেটা হচ্ছে কি, প্রাথমিক অবস্থায় আমাদের গ্যাসের ওষুধ খেতে হবে এবং এটা কয়েকদিন একটানা খেতে হবে। আর এরপরে যদি কি এটা ভালো হয়ে যায় সেটা ভালো, আর পর্যাপ্ত পানি পান করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন নাভির উপরে মাঝে মাঝে কি প্রচন্ড ব্যথা করতে থাকে, একঘেয়ে ব্যথা করতে থাকে, এই অবস্থা পায়খানা কালচে বর্ণ হতে থাকে, বমি বমি ভাব হতে থাকে, এই অবস্থায় কি যদি এটা, এই অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। কেননা এখন বিভিন্ন রকম টেস্ট করার প্রয়োজন হতে পারে, ব্লাড টেস্ট বা কি স্কুল টেস্ট, এগুলো পরীক্ষার প্রয়োজন হতে পারে। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার সিদ্ধান্ত নেবেন যে কোন ঔষধ, যেহেতু হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া, এই জীবাণুর কারণে কি হয় এটা হয়ে থাকে, ব্যাকটেরিয়ার কারণে এটা হয়ে থাকে পেপটিক আলসারটা। সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে সেই ক্ষেত্রে যে কোনো ঔষধ কাজ নাও করতে পারে, ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য যে নির্দেশিত ঔষধ রয়েছে, সেই ঔষধ, সেই অ্যান্টিবায়োটিক গ্রহণের মাধ্যমেই কি এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তাহলে যখন এই রোগটা থেকে আমরা মোটামুটি ভালো হয়ে যাব, তখন আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। অবশ্যই ডাক্তারের যে বিধিনিষেধ অনুযায়ী যে খাদ্যগুলো পরিত্যাগ করার কথা বলা হয়েছে, তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, তারপর দুগ্ধজাত যে জিনিসগুলো আছে, এগুলো প্রাথমিক অবস্থায় অবশ্যই কি করতে হবে, আমাদের পরিত্যাগ করতে হবে। সহজে পাচ্ছ, অর্থাৎ
আমাদের পেঁপে, তারপরে আমাদের ঝিঙে, পেঁপে, হ্যাঁ, বিশেষ করে পেঁপে অত্যন্ত উপকারী। এই জিনিসগুলো সহজ পাঠ্য যে জিনিসগুলো, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। চর্বি জাতীয় কোনো বড় মাছ খাওয়া যাবে না, অবশ্যই মলা ঢালা বা ছোট মাছ, চর্বিবিহীন মাছগুলো খেতে হবে। আর এই যে আলসার হলে কিন্তু তেল মশলা জিনিস খাওয়াই যাবে না। আর মাংস প্রাথমিক অবস্থায় কিন্তু পরিত্যাগ করতে হবে। মাংস, ছোট ছোট মাছের নরমাল কি, যে তেল মশলা ছাড়াই কি, খুব নরমাল ভাবে গুরু পাক ছাড়াই কি, লঘু পাক করে তেল মশলা না দিয়ে তেল কম দিয়ে রান্না করে খেতে হবে। আর এই হলেই কি আমরা ভালো থাকবো। আস্তে আস্তে কি এই রোগ থেকে আমরা কি পরিত্রাণ পেতে পারবো, সে বিষয়ে আমরা কি সজাগ থাকবো। আমাদের খাদ্যগুলো কি, যে খাদ্যগুলো খেলে আমার শরীরে সমস্যা হচ্ছে, সেই খাদ্যগুলো আমরা কি করবো, পরিত্যাগ করবো। তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের যে খাদ্যগুলো গ্রহণ করতে হবে সেগুলো যেন সহজ পাচ্য হয়। তার ভিতরে আছে পেঁপে, তার ভিতরে আছে ঝিঙে, এই সব কল্লা, এই সমস্ত জিনিসগুলো খেতে হবে। অবশ্যই দুগ্ধজাত জিনিস, মশলাযুক্ত জিনিস, মাংস আমাদের পরিহার করতে হবে। মাছ খেতে হলে অবশ্যই ছোট যে মলা ঢালা মাছ আছে, এই ছোট ছোট মাছগুলো আমাদের খেতে হবে। হুম, এই জিনিসগুলো নিয়ম মানলে আমরা আস্তে আস্তে কি আলসার নামক ক্ষতিকারক রোগের হাত থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পেতে পারি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে শেষ পর্যায়ে। আর এখন কি চারিদিকে যে প্যান্ডেমিক অবস্থা চলছে, এই অবস্থায় চারিদিকে যে কি রাহাজানি চলছে, চারিদিকে যে অত্যাচার অনাচার চলছে, চারিদিকে কি যে মানুষের উপর যে নিপীড়ন চলছে, এই যে বিষয়গুলো আমরা সচেতন থাকবো। আর সচেতন থাকার পরে আমরা যদি কোনো সমস্যা মনে করি তাহলে বাড়ির বড়দেরকে জানাবো। তারপরে কি আমরা কোথায় জানাবো, তার পরবর্তীতে আমরা অবশ্যই পার্শ্ববর্তী আমাদের যে সমস্ত থানা রয়েছে, প্রশাসনকে আমরা জানাবো। তাহলে বাড়ি কাজ দিয়ে শেষ করছি। বাড়ি কাজ হলো, তোমরা কি করবে, যে আমাদের এই যে আন্তরিক সমস্যা জনিত যে রোগগুলো রয়েছে, বাড়ির কাজটা একটু লিখে নাও। আন্তরিক সমস্যা জনিত রোগগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আন্তরিক সমস্যাজনিত রোগগুলো থেকে পরিত্রাণ পেতে হলে কোন কোন আন্তরিক সমস্যাজনিত রোগগুলো থেকে পরিত্রাণ পেতে হলে কোন কোন আন্তরিক সমস্যাজনিত রোগগুলো পরিত্রাণ পেতে হলে কোন কোন নির্দেশাবলী আন্তরিক সমস্যাজনিত রোগগুলো থেকে পরিত্রাণ পেতে হলে কোন কোন নির্দেশাবলী মানতে হবে, তার একটি চার্ট, তার একটি তালিকা প্রণয়ন করো। তাহলে আন্তরিক সমস্যাজনিত রোগগুলো থেকে পরিত্রাণ পেতে হলে কোন কোন নির্দেশাবলী মানতে হবে, তার একটা তালিকা প্রণয়ন করো। তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, কোন কোন নির্দেশাবলী মানতে হবে, অর্থাৎ যে বিধিনিষেধগুলো আছে আন্তরিক সমস্যাজনিত রোগগুলো থেকে বিধিনিষেধ মানতে হবে, কোন কোন নির্দেশাবলী অর্থাৎ বিধিনিষেধগুলো আমাদেরকে মানতে হবে, তার একটি তালিকা প্রণয়ন করো। তার মানে কেমন, আগে তোমরা কি করবে,
আন্তরিক সমস্যা যে প্রথম একটা রোগের নাম লিখবে, সেই রোগটা লেখার পরে এখন যে ভিজিটেশন গুলো আছে, অর্থাৎ আমাদের সেটাকে কি করতে হবে, হুম, এই যে রোগগুলো থেকে পরিত্রাণ পেতে হলে এটা আমাদের কি করা উচিত, কোন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত, কেমন ভাবে কি মানে আমাদের চলা উচিত, ঠিক আছে, কোনটা করা অনুচিত, এইগুলো। তাহলে আগে একটা রোগের নাম লিখবে, সেই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কি কি করতে হবে, আর কোন কোন জিনিস খাওয়া যাবে না, কোন কোন জিনিস করা যাবে না, এরকম কি স্টেপ বাই স্টেপ লিখবে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের শ্রেণী কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে। আশা করি ক্লাসটা ভালো লাগবে আর তোমরা নিজেরা ভালো করে বুঝবে। তাহলে আজকের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।